আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গাজা উপত্যকায় আবার আগ্রাসন শুরু করার ইসরায়েলি হুমকির তীব্র নিন্দা জানিয়ে হামাস বলেছে, গাজা থেকে অবশিষ্ট ইসরায়েলি পণবন্দীদের উদ্ধার করার একমাত্র উপায় যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে শুরু করা। হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান এই হুঁশিয়ারি উচ্চারণ করে সোমবার বলেছেন, অবশিষ্ট পণবন্দীদের মুক্ত করে নিতে চাইলে তেল আবিবকে অবিলম্বে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে বাস্তবায়নের ব্যাপারে আলোচনায় বসতে হবে এবং যুদ্ধবিরতির সব বাধ্যবাধকতা মেনে চলতে হবে। হামদান আরও বলেন, ইসরায়েল যুদ্ধবিরতি ভণ্ডুল করে সবকিছুকে আবার আগের অবস্থায় নিয়ে যেতে চায়। এজন্য তারা দ্বিতীয় পর্যায়ে প্রবেশ না করে প্রথম পর্যায়ের মেয়াদ বৃদ্ধি অথবা অন্তর্বর্তী পর্যায় নামক একটি বিকল্প ধাপ সৃষ্টি করতে চায়। এসব করে কোনো লাভ হবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। লেবানন প্রবাসী হামাসের এই সিনিয়র নেতা বলেন, যুদ্ধবিরতি চুক্তির অচলাবস্থার সব দায় ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিতে হবে। তিনি যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় আবার আগ্রাসন শুরু করতে চান। গাজায় গত ১৯ জানুয়ারি শুরু হওয়া ৪২ দিনব্যাপী যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে ১ মার্চ শেষ হয়েছে, কিন্তু ৩ পর্যায়ে বাস্তবায়নযোগ্য যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে ইসরায়েলের গড়িমসির কারণে এখনও শুরু করা সম্ভব হয়নি। এর মধ্যে ইসরায়েল গাজা অভিমুখে সকল ত্রাণবাহী ট্রাক আটকে দিয়েছে। মিশরের রাফা ক্রসিংয়ে ত্রাণবাহী শত শত ট্রাক আটকা পড়েছে। এছাড়া ইসরায়েলি যুদ্ধবিমানগুলো মাঝে মধ্যেই গাজার বিভিন্ন স্থানে বোমা বর্ষণ করে যাচ্ছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার ব্যাপারে হামাসের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি হুমকি দিয়ে বলেছেন, হামাস অবশিষ্ট ইসরায়েলি পণবন্দীদের মুক্তি না দিলে অতিরিক্ত ব্যবস্থা নেবে তেল আবিব। সোমবার প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার দাবিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী দাবি করেন, মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন প্রতিনিধি স্টিভ ইয়োটকফ গাজা পরিস্থিতি নিয়ে যেই প্রস্তাব দিয়েছেন তা তেল আবিব মেনে নিয়েছে। ওই প্রস্তাবে গাজায় আটক সব বন্দীর মুক্তির বিনিময়ে ৫০ দিনের যুদ্ধবিরতি কার্যকর করার কথা বলা হয়েছে। তবে হামাস ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, কারণ ৩ ধাপে বাস্তবায়নযোগ্য যুদ্ধবিরতির মূল পরিকল্পনায় এমন কোনো কথা ছিল না। মূল পরিকল্পনায় বলা হয়েছিল ৩ ধাপেই অল্প অল্প করে পণবন্দী মুক্তি পাবে এবং ইসরায়েল ধাপে ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহার করে নেবে। তৃতীয় পর্যায়ে বাস্তবায়িত হলে গাজা যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। এই উত্তেজনার মধ্যে ইসরায়েলের হাইফা শহরের একটি পরিবহন স্টেশনে সোমবার ছুরিকাঘাতে এক ইসরায়েলি নিহত ও কয়েকজন আহত হয়েছেন। এছাড়া হামলাকারীও নিহত হয়েছেন জানিয়ে ইসরায়েলি পুলিশ এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে চিহ্নিত করেছে। হামাস এবং ইসলামিক জিহাদ আন্দোলন এই হামলাকে বীরত্বপূর্ণ অভিযান হিসেবে অভিহিত করে বলেছে, গাজা, পশ্চিম তীর ও আল কুদসে আমাদের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর চলমান অপরাধের বিরুদ্ধে একটি সাধারণ প্রতিক্রিয়া। হামাস বলেছে, ফিলিস্তিন এবং এর পবিত্র স্থানগুলো মুক্ত না হওয়া পর্যন্ত ফিলিস্তিন থেকে দখলদারদের বিতাড়িত করে আল কুদসকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত প্রতিরোধ অব্যাহত থাকবে। ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে বলেছে, একজন সন্ত্রাসী একটি বাস থেকে নেমে একাধিক নাগরিককে ছুরিকাঘাত করে এবং পরে নিরাপত্তা কর্মী ও একজন সাধারণ নাগরিক তাকে ঘটনাস্থলেই হত্যা করে। এতে বলা হয়, হামলাকারী ইসরায়েলের আরব ভাষাভাষী সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের সদস্য, যিনি শফারাম শহরের বাসিন্দা এবং কয়েক মাস বিদেশে থাকার পর গত সপ্তাহে ইসরায়েলে ফিরে আসেন। হামলাটি হাইফা শহরের একটি বাস ও ট্রেন স্টেশনে ঘটে, যা উত্তর ইসরায়েলের একটি বড় উপকূলীয় শহর এবং ইহুদি ও আরব জনগণের মিশ্র আবাসস্থল। ১৯ জানুয়ারি গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবার পর ইসরায়েলে প্রথম প্রাণঘাতী হামলা এটি। দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি আলোচনায় স্থবিরতার মধ্যে এই ঘটনা ঘটল। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগেইন ডেভিড অ্যাডাম জানিয়েছে, ৭০ বছর বয়সী এক পুরুষকে মৃত ঘোষণা করা হয়েছে এবং ৪ জন আহত ব্যক্তির চিকিৎসা চলছে। ৩০ এক পুরুষ ও নারী এবং ১৫ বছর বয়সী এক ছেলের অবস্থা আশঙ্কাজনক।
গাজা উপত্যকায় আবার মার্কিন সমর্থিত ইসরায়েলি সামরিক আগ্রাসনের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন। সংগঠনটি বলেছে, পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন স্বার্থগুলোতে আঘাত হানার জন্য ইয়েমেন সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে। আনসারুল্লাহর পলিট ব্যুরো নেতা হাসেম আল আসাদ সোমবার এক বক্তৃতায় বলেন, গাজায় আবার আগ্রাসন শুরু হলে মধ্যপ্রাচ্যের মার্কিন টার্গেটগুলো লক্ষ্য করে ব্যাপক ভিত্তিক যুদ্ধ শুরু করা হবে। তিনি গাজা উপত্যকা অথবা ইয়েমেনকে লক্ষ্য করে ইসরায়েলের যে কোনো হামলায় সহযোগিতা বা তেল আবিবকে রক্ষা করার যে কোনো প্রচেষ্টার ব্যাপারে মার্কিন সরকারকে সতর্ক করে দেন। একই ধরনের বক্তব্য দিয়েছেন হুথি আনসারুল্লাহ আন্দোলনের অপর নেতা নাসের আল দিন আমির। তিনি বলেছেন, আমাদের চোখগুলো গাজা উপত্যকার দিকে এবং আমাদের আঙুলগুলো বন্দুকের ট্রিগারে রয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন সহ সকল সামরিক ইউনিট সম্পূর্ণ প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেন, এর আগের পরীক্ষায় আমরা নিশ্চিতভাবে নিজেদের প্রমাণ করেছে। 2023 সালের অক্টোবরে ইসরায়েল গাজায় আগ্রাসন শুরু করার পরপরই লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে গাজা যুদ্ধেও ঘোষণা দিয়ে অংশগ্রহণ করে ইয়েমেন। পরে ওই হামলা শুধু ইসরায়েলি জাহাজে সীমাবদ্ধ ছিল না, বরং ইসরায়েলের মূল ভূখণ্ড লক্ষ্য করে অসংখ্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছেন তারা। এমনকি লোহিত সাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরীতে পর্যন্ত হামলা চালিয়েছে ইয়েমেন। তবে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হবার পর থেকে এখন পর্যন্ত সব ধরনের হামলা বন্ধ রেখেছে সানা। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, 19 জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হবার পর থেকে ইসরায়েলি বাহিনী 900 বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এসব হামলায় শত শত ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন। গাজার মিডিয়া অফিসের মহাপরিচালক ইসমাইল আল থাওয়াবদা বলেন, এই লঙ্ঘনগুলোর মধ্যে রয়েছে বিমান হামলা, গোলাবর্ষণ, ব্যাপক ড্রোন তৎপরতা, মানবিক সহায়তা প্রবেশে বাধা, সাধারণ নাগরিকদের ওপর গুলি চালানো, ঘরবাড়ি ধ্বংস এবং গাড়ি লক্ষ্য করে হামলা। তিনি আরও জানান, ইসরায়েল গাজায় জ্বালানি প্রবেশে বাধা দিয়েছে, উদ্ধার কাজের জন্য প্রয়োজনীয় গাড়ি ও ভারী যন্ত্রপাতি আটকে দিয়েছে এবং 2,60,000 তাঁবু ও অস্থায়ী আবাসন সরঞ্জাম প্রবেশেও বাধা দিয়েছে। আল থাওয়াবদা আন্তর্জাতিক সম্প্রদায় ও মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং যুদ্ধবিরতি চুক্তির শর্ত বাস্তবায়নে চাপ প্রয়োগ করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 19 জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হবার পর থেকে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 116 জনে পৌঁছেছে এবং অন্তত 490 জন আহত হয়েছেন। এদিকে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়ার মাধ্যমে ইসরায়েল ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করেছে। গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলি নিষেধাজ্ঞার বিরুদ্ধে দেশটির ভেতরেও সমালোচনা বাড়ছে। বন্দীদের পরিবারের পাশাপাশি রাজনীতিবিদরাও এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বিরোধী দল ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়াইর গোলান বলেন, ইসরায়েলের কট্টর ডানপন্থী সরকার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ও বন্দি বিনিময় আলোচনা এড়িয়ে চলার চেষ্টা করছে, যা কাম্য হতে পারে না। ইউক্রেনকে সামরিক সহযোগিতা বন্ধ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডাপূর্ণ বৈঠকের পর এই সিদ্ধান্ত নিলেন তিনি। সোমবার কয়েকটি সংবাদ মাধ্যম মার্কিন সহায়তা বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছে। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যতক্ষণ না ট্রাম্প মনে করবেন ইউক্রেনের নেতারা শান্তির প্রতি অঙ্গীকারের সদিচ্ছা দেখাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সামরিক সহযোগিতা বন্ধ থাকবে। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তার বরাতে ওই প্রতিবেদনে আরও বলা হয়, এটি স্থায়ীভাবে সহযোগিতা বন্ধ নয়, সাময়িক সময়ের জন্য। যুক্তরাষ্ট্রের যেসব সামরিক সরঞ্জাম এখন ইউক্রেনে নেই, সেগুলো এই সাময়িক সহযোগিতা বন্ধের আওতায় পড়বে। এর মধ্যে রয়েছে পরিবহন বিমান বা জাহাজে ইউক্রেনের পথে রয়েছে এমন সব অস্ত্র ও সামরিক সরঞ্জাম। তাছাড়া ইউক্রেনের প্রবেশের অপেক্ষায় পোল্যান্ডে থাকা অস্ত্র নিষেধাজ্ঞার আওতায় পড়বে। এর মধ্যে সাময়িক অস্ত্র সহযোগিতা বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করতে প্রতিরক্ষা মন্ত্রী পেট হেগসেথকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোর সঙ্গে সম্পর্ক পুনর্স্থাপন এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে চান, আর এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার একটি পরিকল্পনা প্রণয়ন করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা এবং এই বিষয়ে অবগত আরেক ব্যক্তি রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। হোয়াইট হাউস পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়কে একটি তালিকা প্রস্তুত করতে বলেছে, যেখানে নির্দিষ্ট কিছু নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে আলোচনা করা হবে।
ট্রাম্প প্রশাসনের সঙ্গে মস্কোর কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে বিস্তৃত আলোচনার অংশ হিসেবে আগামী দিনগুলোতে এসব বিষয়ে রুশ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে বলে সূত্রগুলো জানিয়েছে। নিষেধাজ্ঞা সম্পর্কিত দপ্তরগুলো এখন নির্দিষ্ট কিছু সংস্থা ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের একটি প্রস্তাব তৈরি করেছে, যার মধ্যে কয়েকজন রুশ অলিগার্ক রয়েছেন বলেও সূত্রগুলো জানিয়েছে। ওয়াশিংটন কিসের বিনিময়ে রাশিয়াকে নিষেধাজ্ঞা থেকে মুক্তি দিতে পারে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। অনেক বিশ্লেষক বলছেন, রাশিয়া বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদক। যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা শিথিল করে, তাহলে ইরান থেকে তেল রপ্তানির ওপর ট্রাম্প কঠোর পদক্ষেপ নিলে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ার আশঙ্কা হ্রাস পেতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।